নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। বীরেন্দ্র প্রতাপকে অসহায় দেখে রাজমাতা সব মন্ত্রী আর দেওয়ানদের সেখান থেকে চলে যাওয়ার ইশারা করলেন। যখন সবাই চলে গেল তখন গার্গী রাগান্বিত দৃষ্টিতে চন্দ্রাবতীকে দেখলেন। তারপর খুবই নরম স্বরে বীরেন্দ্র প্রতাপকে বোঝাতে লাগলেন, দেখো বড় কুমার, আমি জানি কিছুদিন ধরে রানী মহলে যা কিছু হচ্ছে তাতে তুমি খুবই বিচলিত হয়ে আছো। উর্বশী তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এও তুমি সহ্য করতে পারছো না। আর এখন প্রজাদের মধ্যেও নানা রকম কথা হচ্ছে, সেজন্য তোমাকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। তোমার ছোট্ট একটা ভুল কোনো বড় অনর্থের কারণ হয়ে উঠতে পারে, তাই অযথা জেদ করা বন্ধ করো। চন্দ্রবতী গার্গীর চালাকি বুঝতে পেরে গেল। উনি যে কোনো ভাবে এই অনুষ্ঠান করানোর জন্য বীরেন্দ্র প্রতাপকে রাজি করাতে চাইছিলেন। আর এই সময় বীরেন্দ্র প্রতাপও যথেষ্ট দ্বিধার মধ্যে ছিল। ওরই চোখের সামনে প্রজারা মাথা মুন্ডহীন অন্ধবিশ্বাসের উপর ভরসা করছিল। তা দেখে চন্দ্রবতী এগিয়ে এসে গার্গীর মুখোমুখি দাঁড়িয়ে বলল, ক্ষমা করবেন রাজমাতা, কিন্তু আমি এটা জানতে চাই, যদি আপনি সত্যি সত্যি এটাকে কোনো প্রকোপ বলেই মনে করে থাকেন, তাহলে এর কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। আচ্ছা, তো কেবল আমাদের রাজ্যেই বা এরকম হচ্ছে কেন? এই রাজ্যের রাজা অর্থাৎ মহারাজ বীরেন্দ্র প্রতাপের কি কোনো অপরাধ হয়েছে? আর আপনি কোনো অপরাধ করেননি তো, যার শাস্তি পুরো রাজ্য পাচ্ছে? অথবা এমন নয় তো, উর্বশীকে একান্ত মহলে নির্বাসন দিয়ে যে শাস্তি আপনি ওকে দিয়েছেন, এটা তারই ফল? গার্গী এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না। উনি এক পলকের জন্য হতভম্ব হয়ে গেলেন। তারপর নিজেকে সামলে নিয়ে তীক্ষ্ণ স্বরে বললেন, বড় কুমার, নিজের মহারানীকে বলো ও যেন আমার সঙ্গে তর্ক করার চেষ্টা না করে। আর তুমি এটা ভুলো না যে কখনো কখনো রাজাকে প্রজাদের ইচ্ছার কাছে নত হতে হয়। তুমি হয়তো এইসব অন্ধবিশ্বাস মানো না, কিন্তু তোমার প্রজারা তো মানে, তাই না? বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীকে চুপ করে থাকার ইশারা করল আর গভীর শ্বাস নিয়ে গার্গীকে বলল, আপনি আমাকে একটু সময় দিন মা, আমি ভেবে চিনতে। না বড় কুমার, গার্গী দ্রুত বলল, ভাবনা চিন্তা আমি করে নিয়েছি, বেশি সময় নেই আমার কাছে। না জানি ওই তান্ত্রিক কি করে বসবে। আমাদের এক্ষুনি অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে দিতে হবে, যাতে প্রজারা ভাবে আমরা ওদের খারাপ শক্তির হাত থেকে বাঁচানোর উপায় বার করছি। বীরেন্দ্র প্রতাপ জিজ্ঞাসু দৃষ্টিতে এবার চন্দ্রাবতীর দিকে তাকালো। চন্দ্রাবতী সিদ্ধান্ত নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলল, মহারাজ, আমার তো মনে হচ্ছে এসব আপনার কোনো শত্রু চক্রান্ত, কিন্তু আমি এর পর্দা ফাঁস করতে পারি। এই রহস্যের উদ্ঘাটন আমি করতে পারি মহারাজ, আপনি শুধু আমাকে একদিনের সময় দিন। চন্দ্রাবতীর এরকম বাধা দেওয়ার চেষ্টা দেখে গার্গী চটে গেলেন। উনি কিছু বলতেন তার আগেই বীরেন্দ্র প্রতাপ নিজের সিদ্ধান্ত জানিয়ে বলল, ঠিক আছে চন্দ্রাবতী, তোমার উপর ভরসা করে তোমাকে আজকের দিনটা সময় দিলাম। এরপর তাই হবে যা মা চাইবেন। গার্গী চাইলেও আর কিছু বলতে পারলেন না। চন্দ্রাবতী মনে মনে নিশ্চিন্ত হলো আর দ্রুত সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে যখন চন্দ্রাবতী নিজের ঘরে পৌঁছল, ও সোনালকে বলল, সোনাল, আজ আমার বদলে তুমি একান্ত মহলে যাবে উর্বশীর সঙ্গে দেখা করতে, আর ওর জন্য পুষ্টিকর আহার নিয়ে যাবে।
ওকে খাইয়ে দিয়ে তবেই আসবে তুমি। আমি সারথিকে বলে দেব তোমাকে শাহী রথে করে ওখানে নিয়ে যাবে। এ কথা বলে চন্দ্রবতী দ্রুত পুরুষের ছদ্মবেশ ধারণ করতে লাগলো। সোনাল ভাবতে ভাবতে বলল, হায় হায় মহারানী মা, একান্ত মহলে তো আমি চলে যাব, কিন্তু আপনি এভাবে হঠাৎ কোথায় যাচ্ছেন, তাও আবার পুরুষের ছদ্মবেশে? একটা ষড়যন্ত্রের রহস্য ভেদ করতে। চন্দ্রবতী নিজের কাটারি তুলতে তুলতে বলল, আমার কাছে সময় খুব কম সোনাল, আমাকে যে কোনো অবস্থাতেই এই রহস্যের উন্মোচন আজই করতে হবে, না হলে রাজমাতার চক্রান্ত সফল হয়ে যাবে আর আমাকে উর্বশীর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। এবার সোনালও চিন্তিত হয়ে গেল। তারপরও রাগে বিড়বিড় করল, আমাদের রাজ্যের উপর এত বড় সংকট এসেছে আর রাজমাতা এরও সুযোগ নিতে চাইছে। সত্যি বলতে কি মহারানী মা, আমি এখানে রানীমহলে থেকে পাটরানীদের বড় বড় ষড়যন্ত্র করতে দেখেছি, কিন্তু রাজমাতার মতো ষড়যন্ত্রকারী আর সুযোগ সন্ধানী মহিলা কখনো দেখিনি। এ তো মোহিনী আর ওর বাবারও মাথার উপর দিয়ে যায়। এ কথা শুনে চন্দ্রবতী ধীরে হেসে বলল, ষড়যন্ত্র তৈরি করার অনেক পুরনো অভিজ্ঞতা আছে ওনার সোনাল, আর এর জোরেই উনি আজ রাজমাতা হয়েছেন, না হলে আজ অন্য কেউ হয়তো ওনার জায়গায় রাজমাতা হতেন। একথা বলে চন্দ্রবতী গম্ভীর হয়ে গেল। আসলে ওর ইশারা অগ্নিসিংহের মা নির্মলার দিকে ছিল, কিন্তু সোনাল এই সত্যিটা এখনো জানতো না। তাই ও চিন্তিত জিজ্ঞাসু দৃষ্টিতে চন্দ্রবতীকে দেখতে থাকলো। চন্দ্রবতী নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা আমি এখন আসছি, তুমি তাড়াতাড়ি উর্বশীর জন্য ভোজন প্রস্তুত করো। কিন্তু আপনি একাই যাচ্ছেন? সোনাল চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলো। আর যাচ্ছেনই বা কোথায় আপনি, আর কখন ফিরবেন? চন্দ্রবতী ওকে সান্ত্বনা দিয়ে বলল, তাড়াতাড়ি ফিরব, আর একলা নয়, অগ্নিসিংহকে সঙ্গে নিয়ে যাচ্ছি আমি, তুমি চিন্তা করো না। চন্দ্রবতী দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু ও জানতো না ঘরের পিছনে একটা ছায়া লুকিয়েছিল, যে চন্দ্রবতী আর সোনালের সব কথা শুনে ফেলেছিল। এদিকে মোহিনী নিজের ঘরে কোনো এক গভীর চিন্তায় মগ্ন ছিল। তখনই ওর বাবা বজ্রকেতু এলো। আমার মনে হয় বীরেন্দ্র প্রতাপের খারাপ দিন শুরু হয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, প্রথমে ওই মহামারী, আর এখন এই সংকট। প্রজারা বীরেন্দ্র প্রতাপের খুবই বিরোধিতা করছে। আমার গুপ্তচররা সংবাদ এনেছে বিক্রমগড়ের কিছু রিয়াসতের সর্দার বীরেন্দ্র প্রতাপের শত্রু রাজাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। খুব শিগগিরই বিক্রমগড়ের উপর কোনো বড় হামলা হতে পারে। আমার এই সব কিছুতে কিচ্ছু যায় আসে না বাবা, মোহিনী ঝাঁঝিয়ে উঠে বলল। আমি এখন চন্দ্রবতীর কথা ভাবছি। ওর বিরুদ্ধে আমার প্রতিটা চক্রান্ত অসফল হচ্ছে, উল্টে প্রতিবার আমারই লোকসান হলো। এখন তো উর্বশীও আমার হাত থেকে বেরিয়ে গেল। ওই বুড়ি গার্গী বিক্রমগড়ের উত্তরাধিকারী হাসিল করবে, আর উর্বশীর কাছ থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবে, আর হয়তো আমার থেকেও। শুধু তোমার কাছ থেকেই নয় মহেনে, বীরেন্দ্র প্রতাপের কাছ থেকেও। বজ্রকেতু একেবারে বলে উঠল। মোহিনীর একটা ঝটকা লাগলো। ও অবাক হয়ে বজ্রকেতুকে দেখতে লাগলো। বজ্রকেতু পাশে রাখা সুরার পেয়ালা হাতে নিয়ে বলল, রাজমহল আর রানী মহলের রাজনীতির অনেক পুরনো খেলোয়াড় এই গার্গী।
এর বিরুদ্ধে জয়লাভ করা দুরূহ। এ কখন কি চাল দেয় তার বিন্দু মাত্র আন্দাজ করা মুশকিল। এবার অস্থির হয়ে মোহিনী বলে উঠল, তা এখন আবার কি চাল দিল এই বুড়িটা? নিজের পেয়ালায় সুরা ঢালতে ঢালতে বলল, ও এখন সূর্য প্রতাপের পক্ষ নিচ্ছে, আর হতে পারে ও শীঘ্র বীরেন্দ্র প্রতাপকে সিংহাসনচ্যুত করে দেবে। শুনে মোহিনীর বুক কেঁপে উঠল। এ আপনি কি বলছেন বাবা? মোহিনী হতভম্ব হয়ে বলল, এ কিভাবে সম্ভব? এ কথা ঠিক যে চন্দ্রাবতীর জন্য রাজমাতা আর মহারাজের মধ্যে একটু বনিবনা হচ্ছে না, কিন্তু এর অর্থ এটা নয় যে গার্গী একেবারে সূর্যপ্রতাপের পক্ষ নিয়ে নেবেন। আর এর পিছনে কোনো বড় কারণও তো হতে হবে না। বজ্রকেতু সুরার এক ঢোক পান করে বলল, কারণ তো নিশ্চয়ই আছে মোহিনী, আর সেটাও আমি খুব দ্রুত জেনে নেব। যদি বীরেন্দ্র প্রতাপকে সরিয়ে দেওয়া হয় তাহলে আমার কি হবে? ওই দুষ্ট সূর্যপ্রতাপ তো আমাকে দাসী বানিয়ে রাখবে। মোহিনী অত্যন্ত চিন্তিত হয়ে উঠল। সূর্যপ্রতাপের কথা উঠতেই বজ্রকেতুর মুখ রাগে লাল হয়ে গেল। এক ঢোকে পেয়ালা খালি করে বলল, মোহিনী, এরকম অবস্থা আমি কখনোই হতে দেব না, কোনো দিনও না। সূর্যপ্রতাপ আর গার্গী দুজনকেই ওদের উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না আমি। আর তুমি দেখে নিও, একদিন আমি তোমাকে বিক্রমগড়ের মহারানী বানিয়েই ছাড়ব। তার জন্য আমাকে যদি আবার কাউকে হত্যা করতে হয় তাহলে আমি করব। ওর বাবার এই ভয়ানক উদ্দেশ্য দেখে খোদ মোহিনীও মনে মনে ভয় পেয়ে গেল। ওদিকে চন্দ্রাবতী আর অগ্নিসিং সারা দিন নগরে ঘুরতে থাকলো। চন্দ্রাবতী পুরুষের ছদ্মবেশে আর অগ্নি সাধারণ নাগরিকের ছদ্মবেশ নিয়েছিল। সূর্য ডুবে গেল, তখনও এই তান্ত্রিকের কোনো খবর পেল না ওরা। ফাঁকা রাস্তা দেখে চন্দ্রাবতী বুঝতে পেরেছিল প্রজাদের ভরসা বীরেন্দ্র প্রতাপের ওপর থেকে পুরোপুরি উঠে গেছে। বীরেন্দ্র প্রতাপের কোনো শত্রু এই গভীর ষড়যন্ত্র করেছে অগ্নি। চন্দ্রাবতী চিন্তিত হয়ে বলল, সে খুব চালাকি করে ঝড় বৃষ্টি তুফানের সুযোগ নিয়েছে, ডাকাত দিয়ে লুটপাট হত্যা আর আগুন লাগানোর কাজ করিয়েছে, বাঁধ ভেঙেছে, কুয়োর জল দূষিত করেছে, তারপর প্রজাদের মধ্যে শয়তানি প্রকোপের অন্ধবিশ্বাস ছড়িয়ে দিয়েছে। আর এই তান্ত্রিকও ওই চক্রান্তেরই অঙ্গ। অগ্নিসিং কিছু ভেবে বলল, বীরেন্দ্র প্রতাপের শত্রু তো তোমার কনকনগর রাজ্য, এমন নয় তো এই চক্রান্ত ওরাই করেছে? যদি তাই হয় তাহলে তোমার এত চিন্তা করার কি আছে? হতে দাও বিক্রমগড়ের ধ্বংস। চন্দ্রাবতী রেগে ওর দিকে তাকিয়ে বলল, আমি বিক্রমগড়ের ধ্বংস চাই না অগ্নি। সেজন্য এই চাল যদি আমার বাবাও চিলে থাকেন তাহলেও আমি এর বিরোধিতা করব, কারণ আমি বীরেন্দ্র প্রতাপের কাছ থেকে আমার বাবার অপমানের প্রতিশোধ নিতে চাই, বিক্রমগড়ের নিরপরাধ সাধারণ নাগরিকদের কাছ থেকে নয়। কথা বলতে বলতে চন্দ্রাবতী হঠাৎ দাঁড়িয়ে পড়ল। নিজের অজান্তে চন্দ্রাবতী নিজের উদ্দেশ্য অগ্নিসিংকে বলে দিয়েছিল, যেটা শুনে ও হালকা হেসে বলল, আমি তোমার উদ্দেশ্য জানি চন্দ্রাবতী, কিন্তু না জানি কেন তোমার উদ্দেশ্য ধাঁধার মতো মনে হয় আমার। তুমিও কোনো ধাঁধার থেকে কম নও অগ্নি। চন্দ্রাবতী ওর কথা শেষ হওয়ার আগেই বলল। অগ্নিসিং চুপ করে গেল। চন্দ্রাবতী আর কিছু না বলে চুপচাপ এগিয়ে গেল। কিছুক্ষণ এভাবেই ঘোরাঘুরি করার পর ওরা অনেক দূরে কারো চিৎকারের জোর শব্দ শুনতে পেল। এ তো
ওই তান্ত্রিকের আওয়াজ। অগ্নি! চন্দ্রবতী চমকে গিয়ে বলল, আর দ্রুত অগ্নির সঙ্গে ওই আওয়াজের দিকে দৌড়তে লাগলো। নগরের বাইরে একটা বড় পতিত মাঠ ছিল, যেখানে চাষবাস কিচ্ছু হয় না। সেখানে নাগরিকদের ভিড় জমা হচ্ছিল, আর ওদের মাঝখানে একটা বড় পাথরের উপর ওই তান্ত্রিক দাঁড়িয়েছিল। চন্দ্রাবতী আর অগ্নি কিছু দূরে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। ওই তান্ত্রিক তার মাথা আগের মতোই উপর দিকে উঠিয়ে দাঁড়িয়েছিল, আর আকাশের দিকে তাকিয়ে পাগলের মতো চিৎকার করছিল। ওই দেখো, ওই শয়তানি ছায়া কিভাবে আকাশে ঘুরে বেড়াচ্ছে, একদম কোন চিল বা শকুনের মতো। ও নিজের রূপ পাল্টাতে দক্ষ, সুযোগ বুঝে ও নিজের শিকার করবে, পুরো বিক্রমগড়কে লন্ডভন্ড করে দেবে। আর রাজমহলে লুকিয়ে বসে আছে সে, শুধু আমি ওকে মারতে পারি। আগেও বড় বড় শয়তানদের প্রাণ কেড়ে নিয়েছি আমি। যাও গিয়ে বলো ওই বীরেন্দ্র প্রতাপকে, ওই শয়তানকে আমার হাতে তুলে দিক, ও আমারই শিকার। আর যদিও বেঁচে থাকে, তাহলে কাল আকাশ থেকে অগ্নি বৃষ্টি হবে, সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। তান্ত্রিক নিজের দুটো হাত হাওয়ায় দুলিয়ে ছুঁড়ে নাড়াতেই একটা ধামাকার শব্দ হলো, আর আগুন জ্বলে উঠল। তা দেখে ভিড়ের মধ্যে হুটোপুটি পড়ে গেল। অগ্নি ঝটপট করে বলে উঠল, এই পাষণ্ড এরকমই তামাশা দেখিয়ে দেখিয়ে লোকেদের বোকা বানাচ্ছে, আর এই মূর্খরাও চোখ বন্ধ করে ওর উপর ভরসা করছে। কিন্তু আমি এই গল্প এখানেই শেষ করে দেব। কথা বলে অগ্নি তলোয়ার বার করলো আর এগিয়ে এলো। চন্দ্রাবতী ওর হাত ধরে ওকে আটকে দিয়ে বলল, এই তুমি কি বোকামি করছো? দেখতে পাচ্ছ না শত শত লোক ওর সঙ্গে আছে? এই ভিড় তোমাকেও মেরে ফেলবে। সবাই এটাই ভাববে বীরেন্দ্র প্রতাপ তান্ত্রিককে হত্যা করেছে। এই অন্ধ ভিড় সব কিছু শেষ করে দেবে। আর শত্রুরা তো এটাই চায়, তারা বিক্রমগড়ের প্রজাদের মাধ্যমেই বিক্রমগড় ধ্বংস করতে চায়। অগ্নি সিং আর কিছু বলতে পারল না। ও নিজেও দেখছিল ভিড় পুরোপুরি তান্ত্রিকের বশীভূত হয়ে গেছে। তাহলে এখন তুমি কি করবে? অগ্নি সিং হতাশ হয়ে জিজ্ঞাসা করল। বীরেন্দ্র প্রতাপ তো তোমাকে আজকের দিনটাই সময় দিয়েছে চন্দ্রাবতী। যদি তুমি এই চক্রান্ত অসফল করতে না পারো, তাহলে কাল থেকে রাজমাতা অনুষ্ঠান শুরু করে দেবে, আর তারপর 1 মাস পর্যন্ত তোমাকে উর্বশীর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। আর তারই মধ্যে ওর সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। চন্দ্রাবতী সব শুনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমার আর করার কি বাকি আছে অগ্নি? এবার যা কিছু করার এই তান্ত্রিক আর এই ভিড় করবে। চন্দ্রাবতীর ঠোঁটে একটা হাসি দেখা গেল। অগ্নি বুঝতে পারল চন্দ্রাবতী একটা পরিকল্পনা করে ফেলেছে। তো চন্দ্রাবতীর মাথায় কি পরিকল্পনা ঘুরছিল? আর কে এই আসল শত্রু যে তান্ত্রিকের মাধ্যমে বিক্রমগড়ের প্রজাদের বীরেন্দ্র প্রতাপের বিরুদ্ধে ভড়কাচ্ছিল? রাজমাতা কি নিজেই, নাকি অন্য কেউ? জানার জন্য শুনতে থাকুন রাজ মুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।